হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের এগ্রি স্কোয়াড অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এগ্রি স্কোয়াড এইচএসসি প্রিপারেশন ম্যানুয়াল 2024 নিয়ে। তো সবার প্রথমেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে আসলে এগ্রি স্কোয়াড এইচএসসি প্রিপারেশন ম্যানুয়াল 2024টা আসলে কি। এটা হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্র এবং কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের একটা কমপ্লিট সাজেশন, যেই সাজেশনে তোমরা সকলেই নিশ্চিত A+ এনশিওর করতে পারবে। তো আজকের এই ক্লাসটি শুরু করার আগে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই কিশোরচন্দ্র রায়ের প্রতি, যে দিনাজপুর থেকে আমাদের সকল এগ্রি স্কোয়াডের ভিডিওগুলো দেখে এবং সবসময় আমাদের সাথে টাচে থাকার চেষ্টা করে এবং সবসময় আমাদের এই ভিডিওগুলোতে কমেন্ট করে, এবং মূলত তারই রিকোয়েস্টে আজকের এই কমপ্লিট সাজেশন ভিত্তিক একটি ক্লাস আমি তৈরি করছি তোমাদের জন্য। তো আজকের এই ক্লাসটি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব, না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে আসলে কিভাবে এই প্রিপারেশন ম্যানুয়ালটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো প্রিপারেশন ম্যানুয়ালটা মোটামুটি কি আমি হয়তো বা তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পারছি। তো এই প্রিপারেশন ম্যানুয়ালটা বোঝার আগে বা একটা কমপ্লিট সাজেশন বোঝার আগে আমরা একটু আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে একটু আলোচনা করব। এই কোয়েশ্চেন অ্যানালাইসিসটা আসলে কি? কোয়েশ্চেন অ্যানালাইসিসটা হচ্ছে যে বিগত বছরে যারা হচ্ছে বোর্ড প্রশ্ন প্রণয়ন করে, তারা এই প্রশ্নটা প্রণয়ন করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। এই প্যাটার্নটা কি, এটা আমরা আজকে একটু আগে প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই কৃষি শিক্ষা প্রথম পত্র থেকে আমরা হচ্ছে এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তোমরা একটু লক্ষ্য করো, তোমরা যদি স্ক্রিনে দেখো তাহলে দেখতে পাবে যে এইখানে আমি একটা সামারি রেখেছি, যেই সামারির ভিতরে 2023 সালে আসা সকল প্রশ্ন এবং 2022 সালে আসা প্রশ্ন, 2019, 18 এবং 17 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলোর ভিত্তিতে আসলে এই যে বোর্ড প্রশ্ন প্রণেতারা কী ধরনের প্যাটার্ন ফলো করে সেটা আমরা বের করতে পারবো। একটু লক্ষ্য করো, আমরা যদি একটু দেখি যে 2023 সালে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এবং যশোর বোর্ডে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসছিল 2টা, এবং এই প্রথম 2টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আসছিল। দ্বিতীয় অধ্যায় থেকে 3 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটা হয়েছিল। তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বর প্রশ্নটা হয়েছে। চতুর্থ অধ্যায় যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, তাই চতুর্থ অধ্যায় থেকে কোনো ধরনের প্রশ্ন হয় নাই। পঞ্চম অধ্যায় থেকে 7 নম্বর প্রশ্নটা হয়েছিল এবং ষষ্ঠ অধ্যায় থেকে 8 নম্বর প্রশ্নটা হয়েছিল। একটু গভীরভাবে লক্ষ্য করার চেষ্টা করো, তাহলে আমরা তাদের যে প্রশ্ন প্যাটার্নটা এটা বুঝতে পারবো। তো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে 2023 সালে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এবং যশোর বোর্ডে যে প্রশ্নগুলো আসছিল তার মধ্যে প্রথম অধ্যায় থেকে আসছিল 2টা, দ্বিতীয় অধ্যায় থেকে আসছিল 3টা, তৃতীয় অধ্যায় থেকে একটা, পঞ্চম অধ্যায় থেকে একটা এবং ষষ্ঠ অধ্যায় থেকে একটা। ঠিক একইভাবে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, বরিশাল বোর্ড 2023-এ প্রথম অধ্যায় থেকে আসছিল একটা প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে আসছিল 3টা প্রশ্ন এবং ষষ্ঠ অধ্যায় থেকে 8টা প্রশ্ন। তো এইভাবে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে 2023, 2022, 2019, 2018 এবং 2017 পূর্ণাঙ্গ একটা সামারি আমাদের সামনে চলে আসে। তো এখান থেকে আমরা কিভাবে প্রশ্নের প্যাটার্নটা ধরতেছি একটু লক্ষ্য করো, যে আমরা সকলেই জানি আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রে মোট 8টা সৃজনশীল প্রশ্ন থাকে এবং এই 8টা সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদেরকে দিতে হয় মোট 5টা প্রশ্নের উত্তর। তুমি যদি একটু গভীরভাবে লক্ষ্য করো, 2023-এর সিনারিওটা যদি আমরা দেখি যে আমাদের 8টার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং যারা 2023 সালে পরীক্ষা দিয়েছে তারা যদি কোনো অধ্যায় না পড়ে শুধুমাত্র প্রথম পত্রের প্রথম 2টা অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় খুব ভালোভাবে পড়তে পারে বা পড়েছিল, তারা কিন্তু 5টা প্রশ্নের উত্তর অনায়াসে দিতে পারছে, কারণ 2023 সালে প্রথম 2টা অধ্যায় থেকেই 5টা প্রশ্ন চলে আসছে। তো আশা করি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা নিতে পারছি। এখানে আমরা হচ্ছে 2022 সালের দিকে যদি দেখি তাহলে প্রথম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছিল, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছিল, তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছিল, পঞ্চম অধ্যায় থেকে একটা এবং ষষ্ঠ অধ্যায় থেকে 1টা প্রশ্ন আসছিল, সেটা 8 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এইবার তুমি নিজেই এই বোর্ড প্রশ্নের প্যাটার্নটা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে আসলে 2024 সালের জন্য আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের কোন কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এটা কিভাবে বের করব? সহজ, সেটা হচ্ছে
যে প্রত্যেকটা অধ্যায় থেকে বিগত বছরে কয়টা করে প্রশ্ন আসছে সেইটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো সেই অধ্যায় থেকে এবারও প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কেন বেশি, এটা আমি কেন এত শিওর হয়ে বলছি, কারণ তুমি এই প্যাটার্নটা লক্ষ্য করো, প্যাটার্নটা লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবা যে বিগত বছর থেকে তারা কমপক্ষে প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়েছেই, দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে 2টা প্রশ্ন হয়েছেই, তৃতীয় অধ্যায় থেকে কমপক্ষে 2টা প্রশ্ন হয়েছেই। তো এইভাবে করে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে প্রথম অধ্যায়টা আমরা 7 স্টার দিয়েছি, অর্থাৎ 7 স্টার কথাটার অর্থ কী, যে প্রথম অধ্যায়টা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়টাও কিন্তু 7 স্টার দিয়ে রাখা হয়েছে, কারণ দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসেই, এবং সেটা কিন্তু একটা না, কমপক্ষে 2টা, কোনো কোনো ক্ষেত্রে 3টাও আসতে পারে। যেমন এখানে দেখানো হয়েছে যে 2 নাম্বার 3 নাম্বার, অর্থাৎ এটা কবে, 2022 সালে 2022 সালে দ্বিতীয় অধ্যায় থেকে 3টা প্রশ্ন হয়েছিল। আবার পঞ্চম অধ্যায় থেকে 2023 সালে কিন্তু 3টা প্রশ্ন হয়েছিল, তার মানে কি একের অধিক প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক একইভাবে তৃতীয় অধ্যায়কেও আমরা 7 স্টার দিয়েছি, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে খুব ভালোভাবে পড়তে হবে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা প্রথম অধ্যায়কে 7 স্টার দিয়েছি বা গুরুত্ব সহকারে পড়ব, দ্বিতীয় অধ্যায়কে 7 স্টার গুরুত্ব সহকারে পড়ব, তৃতীয় অধ্যায়কে 7 স্টার গুরুত্ব সহকারে পড়ব, বাকিগুলো কি পড়বো না? অবশ্যই পড়বো। তবে আমাদেরকে মনে রাখতে হবে এই প্রিপারেশন ম্যানুয়ালটার উদ্দেশ্য হচ্ছে যে কোন জিনিসটা আমরা আগে পড়বো সেটা আগে পড়বো, আর যেটা পরে পড়তে হবে সেটা আমরা পরে পড়বো, যাতে করে আমরা সঠিকভাবে সব সময়টাকে ইউটিলাইজ করতে পারি এবং A+ নিশ্চিত করতে পারি। তো এটা ছিল আমাদের সৃজনশীলের একটা সামারি, যে সামারি থেকে আমরা মোটামুটি একটু ধারণা নিতে পারছি যে বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্নটা বোর্ড প্রশ্ন প্রণেতারা সবসময় ফলো করে থাকে সেটা কেমন হতে পারে। তো এই পর্যায়ে আমরা একটু দেখার চেষ্টা করব যে বহু নির্বাচনী ক্ষেত্রে ঠিক একই প্যাটার্ন তারা ফলো করে কি না। আচ্ছা, এইবার আমরা যদি লক্ষ্য করি, দেখো 2023 সালে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর বোর্ডে বহু নির্বাচনী ক্ষেত্রে প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় থেকে আসছিল মোট প্রশ্ন 3টা। আচ্ছা, এই যে 3টা প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসছিল মোট 5টা। তৃতীয় অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসছিল 6টা, পঞ্চম অধ্যায় থেকে 7টা এবং ষষ্ঠ অধ্যায় থেকে 4টা। একইভাবে যদি আমরা বিগত বছরের বাকি প্রশ্নগুলোও একটু ফলো করি তাহলে প্যাটার্নটা আমরা লক্ষ্য করতে পারবো। 2022 সালে 3টা আসছিল, প্রথম অধ্যায় থেকে 5টা আসছিল, দ্বিতীয় অধ্যায় থেকে 10টা আসছিল, তৃতীয় অধ্যায় থেকে 5টা আসছিল, পঞ্চম অধ্যায় থেকে 2টা আসছিল, ষষ্ঠ অধ্যায় থেকে। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই যে প্রশ্ন আসার যে একটা প্রবণতা, এটা কিন্তু মোটামুটি ক্ষেত্রে প্রত্যেকটা বছরের ক্ষেত্রে কিন্তু একই রকম। একটু লক্ষ্য করে দেখো যে দ্বিতীয় অধ্যায় থেকে প্রত্যেকবারই যে 5টা 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 7টা 8টা প্রায় দেখা যাচ্ছে যে 6টা 7টা করে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে। প্রথম অধ্যায় থেকে 3টা 3টা 4টা বা কাছাকাছি ভ্যালুর ইয়েগুলো আসে। তার মানে এই বহু নির্বাচনের ক্ষেত্রেও তারা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, এবং এই প্যাটার্নগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা খুব ভালোভাবে একটা সাজেশন রেডি করতে পারবো, এবং এই সাজেশনের ভিত্তিতে আমাদের আজকের এই প্রিপারেশন ম্যানুয়ালের উপর ভিত্তি করে আমরা নিশ্চিত A+ পেতে পারি। আচ্ছা, এইবার একটু লক্ষ্য করো যে এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে, তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে, কয়টা প্রশ্ন বিগত বছরে আসছে তার উপর ভিত্তি করে আমরা আজকের আমাদের প্রিপারেশন ম্যানুয়ালে গুরুত্ব দিতে পারি। অর্থাৎ 2024 সালের জন্য যে সকল অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেগুলোর মধ্যে একটা হতে পারে প্রথম অধ্যায়, এটাকে 7 স্টার দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায় 7 স্টার, তৃতীয় অধ্যায় 7 স্টার, চতুর্থ 9, পঞ্চম অধ্যায় 7 স্টার। একটু লক্ষ্য করো যে আমরা 7 স্টার মানে যে এটা বোঝাচ্ছি না যে এই অধ্যায়গুলো আমরা শুধুমাত্র পড়বো, আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে পড়ার ক্ষেত্রে, প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই অধ্যায়গুলো আমরা আগে পড়বো, তারপরে কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা পড়ার চেষ্টা করব, যাতে করে আমরা নিশ্চিত নম্বর যে আছে সেগুলো আমরা কী করতে পারি, এনশিওর করতে পারি। আচ্ছা, এইবার এখানে একটা বিষয় লক্ষণীয় যে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে হোক কিংবা বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে হোক, যে আমরা কোশ্চেন অ্যানালাইসিসটা করলাম, এখানে একটা বিষয় দেখেছি যেহেতু প্রথম পত্র থেকে চতুর্থ অধ্যায় আমাদের শর্ট সিলেবাসে নাই, তাই এখান থেকে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। তো সেই ক্ষেত্রে এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসতো, দেখো একটু লক্ষ্য করে 2017-তে 18-তে 19-এ কিন্তু এই চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এই প্রশ্নের ভ্যালুটা 1, অর্থাৎ চতুর্থ অধ্যায়তে একটা প্রশ্ন বরাবর থাকেই। তো যেহেতু এইবার 2024 সালে চতুর্থ অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না, তার মানে এই প্রশ্নটা অন্য যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 3টা দিয়ে দিতে পারে, দ্বিতীয় অধ্যায় থেকে হয়তো বা 3টা, তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ এইখান থেকে যে প্রশ্নটা হওয়ার কথা ছিল সেই প্রশ্নটা অন্য কোনো অধ্যায় থেকে আসতে পারে। আচ্ছা, তো এইটা রেড কালার দিয়ে দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ প্রথম পত্রের আমরা চতুর্থ অধ্যায় পড়বো না। আর
দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এরকম একটা অধ্যায় আছে, সেটা দ্বিতীয় পত্রে আমরা আলোচনা করব। আচ্ছা, মোটামুটি তোমাদেরকে আমি একটা সামারি দেখানোর চেষ্টা করলাম। এই সামারির উপর ভিত্তি করে আমরা একটা কমপ্লিট, অর্থাৎ এগ্রি স্কোয়াড একটা কমপ্লিট প্রিপারেশন ম্যানুয়াল তৈরি করেছে। আসলে প্রিপারেশন ম্যানুয়াল বলতে বোঝানো হচ্ছে একটা কমপ্লিট সাজেশন, যেই সাজেশনটা তুমি ফলো করলে তুমি নিশ্চিত এই প্লাস পেতে পারো। এইবার আমরা এক এক করে এই কিভাবে এই হচ্ছে প্রিপারেশন ম্যানুয়ালটা ব্যবহার করতে হবে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, আমরা আগে দেখে নিই এই প্রিপারেশন ম্যানুয়ালে কী কী থাকতেছে। একটু লক্ষ্য করো, আমরা এই প্রিপারেশন ম্যানুয়ালটা যখন ব্যবহার করব তখন একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা টপিক ভিত্তিক পড়াশোনা করব, কখনোই আমরা প্রশ্ন ভিত্তিক পড়াশোনা করব না। অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে সেই টপিকগুলো আমরা এখানে লিখে দিয়েছি, এবং সেই টপিকগুলো থেকে কীভাবে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে সেটারও একটা নমুনাও আমরা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে দেখার জন্য। তবে সবসময় মনে রাখতে হবে আমরা পড়াশোনা করব টপিক ভিত্তিক। যেহেতু আমি সদরুল আমিন স্যারের বই পড়াই, তো আমি সদরুল আমিন স্যারের বই রেফারেন্স হিসেবে এখানে ব্যবহার করব। তোমরা যে কোনো রাইটারের বই পড়তে পারো, এটা কোনো সমস্যা না। শুধু টপিকগুলো আমরা রপ্ত করার চেষ্টা করবো, কারণ টপিক যদি আমরা খুব ভালোভাবে পড়তে পারি তাহলে ওই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে সেই তথ্যগুলোকে ব্যবহার করে আমরা প্রশ্নের উত্তর করতে পারবো। আর ঠিক এই প্রিপারেশন ম্যানুয়ালে যতটুকু টপিকের কথা বলা হবে এতটুকু পড়লেই হবে, এর বাইরে আর পড়ার কোনো দরকার নাই। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই প্রিপারেশন ম্যানুয়াল ভিত্তিক অর্থাৎ সাজেশন ভিত্তিক টপিক থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে নমুনা সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ আমি এই প্রিপারেশন ম্যানুয়ালের সাথেই যুক্ত করে দিয়েছি, এবং এখানে যা আছে এতটুকু পড়লেই এই প্লাস নিশ্চিত, এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না। আচ্ছা, এবার আমরা দেখে নিই আমরা এটা কীভাবে ব্যবহার করব। তো ব্যবহার করার আগে আমি বলেছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে যে একটা গুরুত্ব আছে সেই গুরুত্বটা কিন্তু আমরা কোশ্চেন অ্যানালাইসিসে বুঝে গেছি। তো সেখানে কিন্তু আমি দেখাইছিলাম যে প্রথম অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ গুরুত্ব বলতে বোঝানো হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা এইটা আগে পড়ব, বাকি অধ্যায়গুলো পড়বো না, বিষয়টা এমন না। সবগুলো অধ্যায়ই পড়বো, তবে এই অধ্যায়টা আগে পড়বো। কেন পড়বো? কারণ আমি তোমাদেরকে দেখাইছি যে 8টা সৃজনশীল প্রশ্ন থাকে, এবং 8টা সৃজনশীল প্রশ্ন 5টার উত্তর করতে পারলে কিন্তু এনাফ। তো দেখা যাচ্ছে যে বিগত বছরের প্রশ্ন প্যাটার্নে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু 5টা প্রশ্ন চলে আসে, যদি কোনো ব্যতিক্রম না ঘটে। যদি ব্যতিক্রম ঘটে তাতেও টেনশনে কিছু নেই, কারণ আমরা হচ্ছে বাকি অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এখানে দিয়ে দিব সেগুলো পড়লে কিন্তু সেগুলো কভার হয়ে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে ভালো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, ভালো মার্কস তোলার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? আগে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পড়ে ফেলতে হবে, কারণ এই দুইটা অধ্যায় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আর বাকিগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে কভার করবো, যাতে করে এখান থেকে 5টা প্রশ্নের উত্তর করতে না পারলে আমরা ওই অধ্যায়গুলো থেকে যেন প্রশ্নের উত্তরগুলো করতে পারি। আশা করি আমি কিছুটা হলে বুঝাতে পারছি। এবার চলে আসি, এই যে দেখো প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো কী কী। প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম যে টপিকটা আছে এটা একটু দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন আসেই। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করবো, আগে টপিকগুলো একটু বলি। সেটা হচ্ছে মাঠ ফসল এবং উদ্যান ফসলের বৈশিষ্ট্য এবং গুরুত্ব। তার মানে মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো কী কী এটা আমরা আলাদা করে টপিক ভিত্তিক পড়াশোনা করবো। আমি আগেই বলেছি যে আমরা প্রশ্নে আগে যাব না, আমরা মাঠ ফসলের বৈশিষ্ট্য পড়ে ফেলবো, উদ্যান ফসলের বৈশিষ্ট্য পড়ে ফেলবো, মাঠ ফসলের গুরুত্ব পড়ে ফেলবো, উদ্যান ফসলের গুরুত্ব পড়ে ফেলবো, বাস এই টপিকে আমাদের কভার হয়ে গেল। তার মানে এই টপিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে ওই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা কী করতে পারবো? প্রশ্নের উত্তর করতে পারবো। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর টপিকটা হচ্ছে যে সামাজিক বনায়নের বৈশিষ্ট্য ও গুরুত্ব। অর্থাৎ প্রথম অধ্যায়ের উপর সামাজিক বনায়নের যে ইন্ট্রোডাক্টরি পার্ট আছে সেই পার্ট থেকে আমরা বৈশিষ্ট্য এবং গুরুত্বটা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নম্বর যে টপিকটা আছে সেটা কি কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে। আচ্ছা, এখানে একটু বলি যে কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস হিসেবে অনেকগুলো সংস্থা আছে, অনেকগুলো হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান আছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে, সবগুলো আমাদের পড়তে হবে না। ঠিক যতটুকু পড়তে হবে ততটুকুই এখানে কিন্তু দেওয়া আছে। যেমন পড়তে হবে অভিজ্ঞ কৃষক, পড়তে হবে কৃষক সভা, পড়তে হবে উঠোন বৈঠকের ভূমিকা। আচ্ছা, এগুলো হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে। আচ্ছা, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় অভিজ্ঞ কৃষক বা কৃষক সভার থেকে অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন আসে, আর অনেক সময় দেখা যায় এদের মধ্যে পার্থক্য করতে বলে। পাশাপাশি উঠোন বৈঠকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আরেকটা টপিকে আসি, 4 নম্বর। সেটা হচ্ছে কি যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শুধুমাত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পড়লেই এনাফ। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একটা পড়লেই হবে, সেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পড়ব বাড়ি, বিনা এবং বার্ক, এদের উদ্দেশ্য এবং কার্যাবলী।
তো একটু লক্ষ্য করো যে এই যে টপিকটা আছে 4 নাম্বার টপিকটা, এই 4 নাম্বার টপিকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসার সম্ভাবনা বেশি। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই 4টা কার্যক্রম আছে, যে শিক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম, সম্প্রসারণ কার্যক্রম এবং সম্প্রসারণ কার্যক্রম। এই 4টা কার্যক্রম দিয়ে আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে উত্তর করতে হয়। অনেক সময় দেখা যায় শুধু শিক্ষা কার্যক্রম বর্ণনা করতে পারে, তার মানে শুধু শিক্ষা কার্যক্রমটা লিখেই কিন্তু আমরা হচ্ছে যে প্রশ্নের উত্তর করতে পারবো। ঠিক আছে, তো প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে। তো এইটা কীভাবে বুঝতে পারবা, এইটা কিন্তু হচ্ছে ম্যানুয়ালের শেষে খুব সুন্দর করে দেয়া আছে। তো এই প্রশ্নগুলো হচ্ছে দেখলেই আমরা বুঝতে পারবো যে এখান থেকে কী ধরনের প্রশ্নগুলো আসে। আরেকটু লক্ষ্য করো যে এই যে গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে যে 4টা বললাম, এই 4টা পড়লেই এনাফ, এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। আর 4টা পড়ার ক্ষেত্রে সহজে পড়ার সহজ উপায় হচ্ছে যে এখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে বার্ক, যেটা হচ্ছে বাকি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। আর বাড়ি হচ্ছে কৃষি গবেষণা প্রতিষ্ঠান, যে হচ্ছে সকল ধরনের ফসল নিয়ে মানে কাজ করে থাকে। আর বি শুধুমাত্র ধান নিয়ে গবেষণা করে থাকে। আর বিনা হচ্ছে যে পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে হচ্ছে বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন নিয়ে কাজ করে থাকে। তবে মাথায় রাখতে হবে এই যে 4টা গবেষণা প্রতিষ্ঠান আছে, এই 4টা গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম মূলত একই, শুধুমাত্র ক্ষেত্র বিশেষে তাদের ইয়েটা আলাদা। যেমন বাড়ির ক্ষেত্রে বললাম যে সেই শুধু কিন্তু ধান নিয়ে না, সকল ধরনের ফসলের জাত উদ্ভাবন থেকে শুরু করে সব বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে ইয়ে করে। বিড়ির ক্ষেত্রে আসা সেই শুধু ধান নিয়ে কিন্তু কার্যক্রম পরিচালনা করে। বিনা বাড়ির মতোই কাজ করে, তবে বিনার ক্ষেত্রে যেটা হবে সেটা তারা হচ্ছে পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে কাজগুলো করবে। আর বার্ক হচ্ছে সবগুলো গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়কারী প্রতিষ্ঠান। তো এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা যদি আমরা মাথায় রাখতে পারি, এই কনসেপ্টটা মাথায় রাখলে বাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু মোটামুটি একই রকম। তো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ বাড়ির ক্ষেত্রে যদি আমরা খুব ভালোভাবে এটা জানতে পারি, তাহলে বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু অনায়াসে আমরা লিখতে পারবো। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে 5 নাম্বার, কৃষি সম্প্রসারণ অফিসের বিভিন্ন স্তরের কার্যাবলী। এখান থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো হচ্ছে আমরা ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করব। তো এইখান থেকে একটু বলি যে এই সাজেশনের মূল বিষয়টা হচ্ছে যে এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে 1 নাম্বার টপিক এবং 4 নাম্বার টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। এর বাইরে যদি কোনো টপিক থেকে প্রশ্ন আসে সেটা হয় সামাজিক বনায়ন, নয়তোবা হচ্ছে বাকি যে টপিকগুলো আছে সেগুলো থেকে আসবে। তো 1 নম্বর অধ্যায় যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর অধ্যায় পড়ার ক্ষেত্রে আমরা 1 নম্বর টপিকটা এবং 4 নম্বর টপিকটা খুব ভালোভাবে পড়ে ফেলবো, বাকিগুলো আমরা হচ্ছে এইভাবে কভার করব। তো এইটা হচ্ছে আমি মোটামুটি কৃষি শিক্ষা প্রথম পত্রের ক্ষেত্রে যে প্রথম অধ্যায়ের যে পূর্ণাঙ্গ একটা সাজেশন সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি আগেই বলেছি যে আমরা হচ্ছে টপিক ভিত্তিক পড়াশোনা করব, আমরা কখনোই প্রশ্নভিত্তিক পড়াশোনা করব না। তো এইবার চলে আসি যে আমাদের এইখানে কিছু নমুনা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। আমরা যখন টপিকগুলো কভার করব এই জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্নগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের পড়া হয়ে যাবে। তারপরেও আমরা চেষ্টা করব যে টপিকগুলো পড়ার পরে এই প্রশ্নগুলো দেখে নেওয়ার জন্য যে আমাদের টপিকগুলোর মধ্যে এই প্রশ্নগুলো পড়া হয়েছে কি না। আচ্ছা, এইখানে ঠিক একইভাবে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক কিছু প্রশ্ন দেওয়া আছে। তো ওই যে আমরা টপিকগুলো বললাম, ওই টপিকগুলো পড়লে আলটিমেটলি এই প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো পড়া হয়ে যাবে। কিন্তু তারপরও আমি এগুলো দিয়ে দিয়েছি এই কারণে যাতে করে টপিকগুলো পড়ার পর তুমি প্রশ্নগুলো পড়ে বুঝতে পারো যে তোমার এই পড়াটা হয়েছে কি হয় নাই। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে প্রথম অধ্যায়ের বিষয়। এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আচ্ছা, আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, আমরা টপিক ভিত্তিক পড়াশোনা করব, আমরা কখনোই প্রশ্নভিত্তিক পড়াশোনা করব না। তবে প্রশ্নগুলো এখানে দেয়া হয়েছে এই কারণে যাতে করে টপিকগুলো পড়ার পর তুমি বুঝতে পারো এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো চলে আসি প্রথমে দ্বিতীয় অধ্যায়ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 7 স্টার দিয়ে দিয়েছি। তার মানে দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু এইবার অর্থাৎ 2024 সালে 3টা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর দ্বিতীয় অধ্যায় খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবো, কারণ এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর করলে সলিড নাম্বার পাওয়া যায়, অর্থাৎ 4-এ 4, 3-এ 3, 2-এ 2 এবং 1-এ 1, অর্থাৎ 10-এ 10 পাওয়া সম্ভব। তো এই অধ্যায়টা খুব ভালোভাবে আমরা পড়ার চেষ্টা করব। তবে যতটুকু টপিক দেওয়া হয়েছে এই বাড়ি আর পড়ার দরকার নেই, যা আছে শুধু এতটুকু পড়লেই হবে। আচ্ছা, এইবার চলে আসি আমাদের প্রথম যে দ্বিতীয় অধ্যায়ের টপিকটা আছে সেটা হচ্ছে অম্লীয় ও ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য এবং পার্থক্য। তার মানে অম্লীয় মাটির বৈশিষ্ট্য আমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব এবং ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য আমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অম্লীয় এবং ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য যদি খুব ভালোভাবে পড়তে পারি তাহলে এইটার পার্থক্য আমরা লিখতে পারবো। তবে পার্থক্য করে আমাদের পড়া জানতে হবে বা লেখা জানতে হবে। এরপরে 2 নাম্বার যে টপিকটা আছে এটা হচ্ছে অম্লত্ব ক্ষারত্ব সৃষ্টির কারণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 2024 খুবই বেশি।
এরপর এই শুধু কারণ জানলেই হবে না, সংশোধনের উপায়, অর্থাৎ এই প্রশ্নটা অন্যভাবে আসে যে অম্লত্ব বা খারত্ব কীভাবে দূরীকরণ করা যায় সেটা কিন্তু ব্যাখ্যা করতে বলে। তো খারত্ব দূরীকরণের উপায়গুলো বা সংশোধনের উপায় কিন্তু একই। তার মানে অম্লীয় ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য পার্থক্য, তারপরে অম্লত্ব সৃষ্টির কারণ, খারত্ব সৃষ্টির কারণ এবং সংশোধনের যে উপায়গুলো আছে, এই দুইটা টপিক খুব ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবো। এখান থেকে প্রশ্ন একটা আসবেই, আমি বলে দিলাম। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে 3 নাম্বার যে টপিকটা আছে সেটা হচ্ছে মাটির বুনট। এই মাটির বুনট থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? এক হচ্ছে বেলে মাটি। আমরা জানি যে কৃষি উপযোগী 3টা বুনট আছে, সেটা হচ্ছে বেলে, দোআঁশ এবং এঁটেল মাটি। এই এঁটেল মাটির প্রথমত বৈশিষ্ট্য, যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে বেলে মাটিটা কেমন হবে, দোআঁশ মাটিটা কেমন হবে, এঁটেল মাটিটা কেমন হবে। এরপরে হচ্ছে রূপান্তরকরণ পদ্ধতি। রূপান্তরকরণ পদ্ধতি বলতে কি বোঝানো হচ্ছে যে বেলে মাটিকে কীভাবে আমরা দোআঁশ মাটিতে পরিণত করতে পারি, আবার এঁটেল মাটিকে কীভাবে আমরা দোআঁশ মাটিতে পরিণত করতে পারি, এটাকেই বলা হচ্ছে মাটির রূপান্তরকরণ। এটা আমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তুমি যেই রাইটারেরই বই পড়ো না কেন খুব সুন্দর করে দেওয়া আছে, এটা খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে চলে আসি যে এই যে বুনট রূপান্তরের ক্ষেত্রে শুধুমাত্র সবুজ সার এবং ভার্মিকম্পোস্ট সারের যে ব্যবহার আছে এইটা আমাদের আলাদাভাবে পড়তে হবে, কারণ এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে যে অন্যান্য যে রূপান্তরকরণের পদ্ধতি আছে সেগুলো ব্যতীত শুধুমাত্র তারা 2টা বলে দিছে নির্দিষ্ট করে, যে একটা সবুজ সার এবং ভার্মিকম্পোস্ট সার কীভাবে ব্যবহার করলে মাটির বুনট রূপান্তর হয় সেটা ব্যাখ্যা করতে বলছে। মানে বাকিগুলো লেখার দরকার নেই, এই 2টা লিখলেই এনাফ। তো এই 2টাকে আমাদের বইয়ে কিন্তু খুব বড় করে দেয়া নাই, তো এই 2টাকে পড়ার সময় আমাদেরকে একটু 2-3টা রেফারেন্স বই থেকে একটু বড় করে পড়ার চেষ্টা করতে হবে, যদি করে আলাদা করে চাই, যাতে করে আমরা বড় করে প্রশ্নের উত্তরটা করতে পারি। কারণ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে সাধারণত 4 মার্ক থাকে, তো 4 মার্কের জন্য অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখলে তো হবে না, 4 মার্কের জন্য 4 মার্কের প্রশ্নের উত্তরই লিখতে হবে। তাই এই পয়েন্টগুলোকে আমরা একটু ব্রিফলি বা একটু বিস্তারিতভাবে কী করবো, একটু লেখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে 4 নম্বর যে টপিকটা আছে, 4 নম্বর টপিকটা দেখো হচ্ছে যে ভূমিক্ষয়ের কারণ ও সংরক্ষণ। একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই 2য় অধ্যায় থেকে প্রথম 2টা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। যদি আসে তাহলে এই 2টা টপিক থেকেই আসবে। এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এখান থেকে ব্যতিক্রম আসলে ভূমিক্ষয় থেকে আসতে পারে। তার মানে ভূমিক্ষয়ের কারণ এবং সংরক্ষণগুলো আমরা খুব ভালোভাবে পড়ে নেব। এরপরে 5 নম্বর এটাও ইম্পর্টেন্ট, তবে এই টপিকটা যদি প্রশ্ন কঠিন করে তখন এই মানে টপিকটা থেকে প্রশ্ন আসে। সেটা কি? মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা কী জিনিস, মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার উপাদানগুলোকে কী, এবং এইটার সংরক্ষণ কৌশল, অর্থাৎ মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতাকে কীভাবে সংরক্ষণ করা যায়, এই বিষয়টা থেকে কিন্তু প্রশ্ন আসে। আরেকটা বিষয়, মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার পার্থক্য। এটা আমি এখানে লিখে দেইনি, তোমরা একটু চেষ্টা করবে যে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার পার্থক্যটা একটু পড়ে নেওয়ার জন্য। এটা আমাদের অনুশীলনের শেষে, তুমি যে রাইটারেরই বই পড়ো না কেন অনুশীলনের শেষে অথবা বইয়ের শেষে দেখবা যে এখান থেকে নির্দিষ্ট কিছু টপিক থেকে পার্থক্যগুলো দেয়া আছে, তো আমরা সেখান থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর যে টপিকটা আছে সেটা হচ্ছে SRI, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, বা যেটাকে আমরা বলি শ্রী পদ্ধতি বা নিবিড় ধান চাষ পদ্ধতি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে এই অধ্যায় থেকে প্রথম 2টা টপিক যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে এই 6 নম্বরটাও গুরুত্বপূর্ণ। এই 3টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যদি না আসে তাহলে বাকি 3টা টপিক থেকে আসবে। তো আমরা চেষ্টা করব যে এই 6টা টপিক খুব ভালোভাবে পড়ে নেওয়ার জন্য। একটু বলি, সেটা হচ্ছে যে এসআরআইয়ের সাথে একইভাবে AWD পদ্ধতি। এসআরআই কিন্তু আধুনিক ধান চাষ পদ্ধতি, আর AWD হচ্ছে এসআরআই পদ্ধতিতে ব্যবহৃত সেচ পদ্ধতি। তো 2টা কিন্তু আলাদা টপিক। অনেক সময় দেখা যায় AWD থেকেই শুধুমাত্র আলাদা করে প্রশ্ন আসছে, সেই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের এখান থেকে করতে হবে। তো সেই জন্য আমাদের AWD পড়তে হবে। AWDতে আমরা জানি যে একটা পর্যবেক্ষণ পাইপ ব্যবহার করতে হয়, সেই পর্যবেক্ষণ পাইপের মাধ্যমে আসলে বুঝতে হয় যে কখন জমিতে পানি দিতে হবে বা সেচ দিতে হবে বা দিতে হবে না। তো মূলত এসআরআই পড়লে AWD পড়া হয়ে যাবে, তবে আমরা আলাদা করে পড়বো এই কারণে, কারণ অনেক সময় দেখা যায় এসআরআই থেকে আলাদা প্রশ্ন আসে অথবা AWD থেকে আলাদা করে প্রশ্ন আসতে পারে। তো এই হলো 2য় অধ্যায়ের 6টা টপিক, যে 6টা টপিক পড়লে আলটিমেটলি আমাদের এই 2য় অধ্যায় থেকে আর কিছু পড়ার দরকার নাই। আচ্ছা, এবার চলে আসি যে এইখানে কিছু আমি প্রশ্ন দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে আগেই বলেছি প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই টপিকগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসে এইগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া। আমি কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে বলি নাই, কারণ এই টপিকগুলো পড়লে আলটিমেটলি এই প্রশ্নগুলো পড়া হয়ে যাবে। যেমন কৃষি কি, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি যদিও এই প্রিপারেশন ম্যানুয়ালি দিয়ে দেইনি, এগুলো অনুশীলনের শেষে আছে, শুধু বোর্ডেরগুলো পড়লেই হবে জ্ঞানমূলক। আর বাকি অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন সবগুলোর উত্তর কিন্তু আমাদের এই প্রিপারেশন ম্যানুয়ালেই থাকবে। এখন প্রশ্ন হলো এই ম্যাটেরিয়ালসটা আমরা কীভাবে পাবো। আচ্ছা, এই ম্যাটেরিয়ালসটা পাওয়ার সহজ উপায় হচ্ছে আমাদের এই ক্লাসের ডিসক্রিপশনে আমরা খুব সুন্দর করে এই 2টা PDF দিয়ে দিব। এই 2টা PDF তোমরা ডাউনলোড করে সুন্দর করে চাইলে প্রিন্ট করে পড়তে পারো অথবা PDF থেকেই পড়তে পারো, কোনো সমস্যা নেই। তবে এই PDF-এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নাই।
আচ্ছা, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ হচ্ছে টপিকগুলো পড়লে এই প্রশ্নগুলো আলটিমেটলি পড়া হয়ে যাবে। এখানে প্রয়োগমূলক প্রশ্নগুলো এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোও কিন্তু দিয়ে দেয়া আছে যে কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। তো আমরা টপিকগুলো পড়ার পর একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব যে এই প্রয়োগমূলক প্রশ্নগুলো এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো আমরা পারতেছি কি না। অর্থাৎ টপিকটা যদি আমি খুব ভালোভাবে পড়তে পারি তাহলে এই প্রশ্নগুলো আর উত্তরও আমি কিন্তু করতে পারবো। আমি আগেই বলেছি যে কখনোই প্রশ্নভিত্তিক পড়াশোনা করতে যাব না, কারণ প্রশ্নভিত্তিক পড়াশোনা করতে গেলে পড়ার শেষ নাই, প্রশ্নের অভাব নাই। আর আমরা যদি টপিক ভিত্তিক পড়াশোনা করি তাহলে টপিক হবে কম, আর ওই টপিক থেকে যে কোনো প্রশ্ন করলে, চাইলে 1000টা প্রশ্ন করলে 1000টা উত্তর কিন্তু তোমরা করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইভাবে এইবারে চলে আসি তৃতীয় অধ্যায় থেকে। শুধুমাত্র আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করি। এখানে একটু বলি যে তৃতীয় অধ্যায় থেকে পেঁয়াজ, আলু এবং সরিষা বীজ উৎপাদনের শুধু পড়তে হবে সারের পরিমাণ, অর্থাৎ কী পরিমাণ সার দিতে হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন পরিচর্যাগুলো কী কী, অর্থাৎ বিশেষ যে পরিচর্যাগুলো করা হয়, হ্যাঁ, এই বিশেষ পরিচর্যাগুলো পেঁয়াজের ক্ষেত্রে কী হবে, আলুর ক্ষেত্রে কী হবে, সরিষার ক্ষেত্রে কী হবে। তবে এটা লেস ইম্পর্টেন্ট আমার, যেহেতু এখান থেকে প্রশ্ন বিগত বছরে আসছিল তাই এইটার টপিকে দেওয়া হয়েছে। তো এইটার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি পরে আসতেছি। এই যে এখানে দেখো বীজ ফসলের ক্ষেত্রে, অর্থাৎ বীজ ফসল উৎপাদনের ক্ষেত্রে পৃথকীকরণ দূরত্ব বিষয়টা কি, তারপরে হচ্ছে একটু দাঁড়াও, একটু জুম করে দেখাই, পৃথকীকরণ দূরত্ব, রোগিং এবং হচ্ছে বীজ শোধন সম্পর্কে বিস্তারিত। তার মানে এই 3টা টপিক খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এই 3টা টপিক থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন আসে। পৃথকীকরণ দূরত্ব থেকেও প্রশ্ন হতে পারে, রোগিং থেকেও প্রশ্ন হতে পারে, বীজ শোধন থেকেও প্রশ্ন হতে পারে। এগুলো কিন্তু আমাদের এই যে পেঁয়াজ, আলু এবং সরিষার বীজের জন্য যে সাধারণ কিছু যে বীজ ফসলের ক্ষেত্রে করণীয় আছে, ওই টপিকগুলোতে কিন্তু এগুলো পেয়ে যাব। তো আমরা খুব ভালোভাবে এই ধারণাগুলো নিয়ে নেব, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। পৃথকীকরণ দূরত্ব, রোগিং এবং বীজ শোধন। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা হচ্ছে যে 2 নাম্বার যে টপিকটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে। সেটা হচ্ছে যে রাইজোবিয়াম ও অ্যাজোলার উৎপাদন কৌশল ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত। তার মানে রাইজোবিয়াম সার উৎপাদন কৌশল এবং অ্যাজোলা সার উৎপাদন কৌশল কীভাবে করতে হয় এটা আমাদেরকে হচ্ছে পড়তে হবে। পাশাপাশি অণুজীব সার এবং রাসায়নিক সারের মধ্যে পার্থক্য একটু বলে রাখি যে অণুজীব সার এবং রাসায়নিক সারের পার্থক্য যদি আমরা পড়তে পারি তাহলে এই পার্থক্য থেকে আমরা অণুজীব সার এবং রাসায়নিক সারের বৈশিষ্ট্যগুলোও লিখতে পারবো। আবার অণুজীব সার এবং রাসায়নিক সারের মধ্যে কোনটি হচ্ছে জমিতে ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। তো আলটিমেটলি আমরা যদি পার্থক্য পড়ি তাহলে অণুজীব সার এবং রাসায়নিক সার থেকে যে ধরনের প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নের আমরা কী করতে পারবো, উত্তর করতে পারবো। আচ্ছা, এরপরে চলে আসি যে এই 3 নাম্বার অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে 2 নাম্বার টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যধিক, বিশেষ করে রাইজোবিয়াম। আচ্ছা, 3 নাম্বারে আসি। 3 নাম্বার টপিকটা হচ্ছে পাঠের রিবন রেটিং পদ্ধতির ধাপসমূহ ও উপযোগিতা, অর্থাৎ রিবন রেটিং কী, এটা কিভাবে করা হচ্ছে এবং এই রিবন রেটিং করলে উপকারিতাগুলো কী কী আমরা জানি, এটা বিস্তারিত পড়লেই আমরা বুঝতে পারবো। এরপরে চলে আসি, এই তৃতীয় অধ্যায় অনেক বড়, তো এখান থেকে বিশেষ করে রেশম চাষ আছে, মৌমাছির চাষ আছে, মাশরুমের চাষ আছে। এখান থেকে যে বিষয়গুলো পড়তে হবে এই বাকি 4, 5, 6 3টা টপিকে দিয়ে দেওয়া আছে। যেমন 4 নম্বরে বলা আছে রেশম চাষের জন্য তুঁত গাছ রোপণ, পরিচর্যা, কোকুন সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, রেশম চাষের গুরুত্ব। আচ্ছা, এই 4টাই পড়তে হবে, কারণ আছে দেখা যায় যে এই 4টা ধাপের মধ্যে যে কোনো একটা ধাপে কোশ্চেন মার্ক দিয়ে দেয় এবং ওই ধাপের বর্ণনা চায়। তো আসলে কোন ধাপটা নাই সেই ধাপটার বর্ণনা কিন্তু সেখানে দিতে হয়। তার মানে রেশম চাষের জন্য তুঁত গাছ রোপণ ও পরিচর্যাটা কেমনভাবে করতে হবে সেটাও পড়তে হবে, কোকুন কীভাবে সংগ্রহ করতে হবে সেটাও পড়তে হবে, প্রক্রিয়াজাতকরণটা কীভাবে করবো, অর্থাৎ এখান থেকে কীভাবে সুতা তৈরি করবো সেটাও আমাদেরকে পড়তে হবে। আর বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেশম চাষের গুরুত্ব। আমি একটু বলে রাখি যে এই 3 নাম্বার অধ্যায়ের রেশম, মাশরুম এবং মৌমাছির ক্ষেত্রে যে কোনো প্রশ্ন আসলে 4 নাম্বার উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে সাধারণত সেটা গুরুত্ব থেকে প্রশ্ন করা হয়, অর্থাৎ রেশম চাষের গুরুত্ব হতে পারে, মাশরুম চাষের গুরুত্ব হতে পারে, অথবা মৌমাছি চাষের গুরুত্ব হতে পারে। তার মানে এই 3টা টপিকের যে কোনো কিছু পড়ার আগেই আমরা কী করবো, গুরুত্বটা করে ফেলবো, কারণ গুরুত্ব থেকে একটা প্রশ্ন আসবেই যদি ওই টপিক থেকে প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে মাশরুম থেকে আছে হচ্ছে মাশরুমের উৎপাদনের সাশ্রয়ী পদ্ধতি এবং গুরুত্ব, অর্থাৎ সাশ্রয়ী পদ্ধতিটা কীভাবে আমরা হচ্ছে মাশরুম চাষ করতে পারি সেটার বর্ণনা এবং গুরুত্ব। 6 নম্বরে আসে হচ্ছে মৌমাছি পালনের বিভিন্ন ধাপ আছে, মধু উৎপাদন, মধুর গুরুত্ব এবং মধু আহরণ কৌশল। আর আরেকটা বিষয় হচ্ছে মধুর গুরুত্বটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় হচ্ছে এই মৌমাছি থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে এই মধুর গুরুত্ব থেকে একটা প্রশ্ন কিন্তু থাকেই। তো আমি একটু বলি, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ, কিন্তু তৃতীয় অধ্যায় পড়ার আগে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পড়ে ফেলবো, কারণ অনেক সময় দেখা যায় যে বিগত যে কোশ্চেন অ্যানালিসিসটা করছি, বিগত কোশ্চেন অ্যানালিসিসে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে যে যদি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় খুব ভালোভাবে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের 8টার মধ্যে 5টা প্রশ্নের উত্তর এমনিতেই হয়ে যায় অনায়াসে, বাকিগুলো না পড়লেও চলে। কিন্তু আমি কিন্তু বলতেছি না পড়তে হবে না, পড়বো। প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ওই 2টা অধ্যায় আগে ভালোভাবে পড়বো, কারণ এখান থেকে 5টা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
পরে যে সময়টুকু থাকবে সেই সময়টুকুতে আমরা বাকি অধ্যায়গুলো পড়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে চলে আসি যে এইখানে কিন্তু হচ্ছে অর্থাৎ এই প্রিপারেশন ম্যানুয়ালে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো দেওয়া আছে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এই যে দেখো উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে যে মৌমাছি চাষের গুরুত্ব বিশ্লেষণ করো, রেশম চাষের গুরুত্ব বিশ্লেষণ করো, মাশরুম চাষের গুরুত্ব বিশ্লেষণ করো। তো আলটিমেটলি এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো তোমাকে আলাদা করে পড়তে হবে না। তোমাকে যে কাজটা করতে হবে ওই টপিকটা যদি তুমি খুব ভালোভাবে পড়তে পারো তাহলে এইখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি সেই প্রশ্নের উত্তর করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তুমি শুধু দেখে নিবা যে ওই টপিকটা যখন পড়ার পর এই প্রশ্নগুলো তোমার হয়েছে কি না, বাস এতটুকুই। এরপরে চলে আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় অনেক বড় একটা অধ্যায়, তো আমি চেষ্টা করছি এই টপিকগুলোকে খুব ছোট করে দেওয়ার জন্য, কারণ অনেক বড় অধ্যায় এত কিছু পড়ার আসলে সময় থাকে না আর মনেও থাকে না। তো আমরা যে কাজটা করবো যে পঞ্চম অধ্যায় থেকে এই যে এখানে জাস্ট 5টা টপিক দিয়েছি, 5টা টপিক যদি খুব ভালোভাবে পড়তে পারি তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা হচ্ছে প্রশ্ন পাবো। আর না পাইলেও টেনশনের কিছু নাই, কারণ এই পঞ্চম অধ্যায় থেকে আমার প্রশ্নের উত্তর না করতে পারলেও আমি 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো 8টার মধ্যে। আচ্ছা, চলে আসি প্রথম যে টপিকটা, সেটা কি যে আউশ এবং আমন ধানের বীজতলা তৈরি। দেখো একটু লক্ষ্য করো, শুধুমাত্র বীজতলা তৈরি পড়লেই হবে। সার ব্যবস্থাপনা এটা লেস ইম্পর্টেন্ট, তারপরে পড়লে ভালো। পানি ব্যবস্থাপনা এবং অন্যান্য পরিচর্যামূলক কাজ, যেটাকে বলা হচ্ছে আন্তঃপরিচর্যা, এই আন্তঃপরিচর্যাগুলো পড়লেই হবে শুধুমাত্র আউশ এবং আমন ধানের ক্ষেত্রে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে আখ চাষ। আচ্ছা, আখ চাষে কি যে আখ চাষে সার ব্যবস্থাপনাটা কেমন হবে, রোপণ পদ্ধতি কিন্তু দুইটা আছে, একটা সনাতন, একটা রূপা বা স্টকলেস পদ্ধতি। এই দুইটা যে কোনো একটা পদ্ধতি, বিশেষ করে স্টকলেস বা আধুনিক পদ্ধতি যেটা, সেটা আমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসে, আখের লাল পচা রোগ থেকে একটা প্রশ্ন থাকেই। বিশেষ করে এই প্রশ্নটা উদ্দীপকে হচ্ছে একটা চিত্র দিয়ে দেয় এবং আখের লাল পচার যে সিমথম আছে সেই সিমথমগুলো দেয়, সেখান থেকে আমাদেরকে ধরে নিতে হয় যে এটা লাল পচা রোগ এবং লাল পচা রোগের লক্ষণ এবং কী বলবো প্রতিকার বা প্রতিরোধ ব্যবস্থাগুলো আমাদেরকে লিখতে হয়। আচ্ছা, এরপরে 3 নম্বরের টপিকে হচ্ছে রেটুন বা মুড়ি আখ চাষ, অর্থাৎ মুড়ি আখ চাষ কী বা রেটুন আখ চাষ কী, এখান থেকে বিস্তারিত আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করব। 4 নম্বরটা হচ্ছে তুলা ও পাটের চাষ পদ্ধতি এবং আঁশ সংগ্রহ কৌশল। বিশেষ করে তুলার ক্ষেত্রে যে জিনিং আউট টার্ন কী বা জিওটি কী, কীভাবে ফাজ কী, এই যে প্রশ্নগুলো আছে এগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসলে তো তুলা এবং পাট শুধু পড়লেই হবে। এখানে যে বিষয়গুলো আছে আঁশ সংগ্রহ কৌশল এবং চাষ পদ্ধতিটা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। লেস ইম্পর্টেন্ট, এগুলো খুব যতই বেশি পড়ি না কেন এগুলো সাধারণত মনে থাকে না। তো অনেক বড় অধ্যায়, যতটুকু পারা যায়। তো আমি তো বলেছি যে আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পরে যে সময় থাকবে তখন আমরা পঞ্চম অধ্যায় পড়বো, কারণ আমাদের আশা করি যে তৃতীয় অধ্যায় পর্যন্ত আমরা খুব ভালোভাবে পড়তে পারলে আমাদের পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে উত্তর করার প্রয়োজনই পড়বে না, কারণ 8টা থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, এরপরে 5 নম্বর টপিকটা হচ্ছে যে কুল ও পেয়ারা চাষের বংশবিস্তার পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট। তো এইখান থেকে অর্থাৎ এই পঞ্চম অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তো আমি বলতে পারি যে 1 নাম্বার যে টপিকটা আছে আর হচ্ছে 2 নাম্বার টপিকের যে লাল পচা রোগ আছে, অথবা 5 নাম্বার যে টপিকটা আছে কুল এবং পেয়ারের বংশবিস্তার, এই 3টা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 2024-এ সবচেয়ে বেশি। আচ্ছা, এইবার এই টপিকগুলো যদি পড়ি তাহলে বাকি যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে এগুলো পড়া আলটিমেটলি হয়ে যাবে। তারপরে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো এখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোন কোন প্রশ্নগুলো আছে এগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবো। আর প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো একটু দেখবো। এই যে দেখো প্রয়োগমূলকে এই প্রশ্নটা বেশিবার আসছে যে আখের লাল পচা রোগের ক্ষতিকর দিক ব্যাখ্যা করো। তো লাল পচা রোগ যদি আমরা খুব ভালোভাবে পড়তে পারি ওখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা কী করতে পারবো, আমরা উত্তর করতে পারবো। 2 নম্বর হচ্ছে আখের রেটুন চাষ পদ্ধতি বর্ণনা করো। 3 নম্বর হচ্ছে কুলের অঙ্গজ চারা উৎপাদন কৌশল ব্যাখ্যা করো। ওই যে কুলের বংশবিস্তার, তার মানে ওই টপিকগুলো পড়লে আমার এই প্রশ্নগুলো হয়ে যাবে। আমরা যে কাজটা করবো যে টপিকগুলো পড়ার পরে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো এই প্রশ্নগুলো আমরা পারতেছি কিনা, বাস এতটুকুই, আর কিচ্ছু না, এগুলো আলাদা করে পড়ার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে চলে আসি আমরা যে আমাদের সরাসরি যে বিষয়টা আছে যে ষষ্ঠ অধ্যায় থেকে এরকম 4টা টপিক দেওয়া আছে। ফল ও শাকসবজি পচনের কারণ ও পচনের ধরন সম্পর্কে বিস্তারিত। 2 হচ্ছে ফল ও শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয় সম্পর্কে বিস্তারিত। আর ফল ও শাকসবজি সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতি, এই যে পচনের কারণ, পচনের ধরন, যে কারণগুলো কী কী, ধরনগুলো কী কী, সংরক্ষণ কীভাবে করা যায় এবং সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো এগুলো পড়লেই এনাফ, আর কিছু পড়ার দরকার নেই। আর 4 নম্বরটা অপশনাল থাকলো, সেটা হচ্ছে আচার, জিলি, আলু চিপস, মুরব্বা প্রস্তুত প্রণালী, যে কোনো একটা প্রস্তুত প্রণালী অনেক সময় আসে। তো আমরা যেহেতু গুরুত্বর বেসিসে পড়াশোনা করবো, তো গুরুত্বর বেসিসে পড়াশোনা করার পর যদি আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য সময় থাকে তখন আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে এই 4 নম্বর টপিকটা পড়ার চেষ্টা করব। অন্যথায় একটু লক্ষ্য করো, আমি একটু সামারি বলি যে আমরা কোশ্চেন অ্যানালাইসিস থেকে কী জানছি। কোশ্চেন অ্যানালাইসিস থেকে জানছি যে সৃজনশীল প্রশ্নে 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। তো এই 5টা প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে পেয়ে যাব। তার মানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এমনভাবে পড়ার চেষ্টা করবো যেখান থেকে কোনো কিছু আসলে আমরা যেন মিস না করি।
তাহলে অনায়াসে আমরা 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো। এখন কোনো কারণে প্রথম অধ্যায় থেকে বা দ্বিতীয় অধ্যায় থেকে কোনো একটা প্রশ্ন দিল না, অর্থাৎ দুইটা প্রশ্ন 4টা হলো, তাহলে একটা প্রশ্নের উত্তর তো দিতে হবে। ওই একটা প্রশ্নের উত্তর বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে যে টপিকগুলো দিছি এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ পেয়ে যাবা, অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর করতে পারবো। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পড়লেই এনাফ, আর লাগে না। আচ্ছা, তারপরেও আমরা হচ্ছে প্রিপারেশন সবগুলো অধ্যায়ের ক্ষেত্রেই নিব, আমরা হচ্ছে কোনো অধ্যায়ই বাদ দিব না। তবে যেভাবে বললাম ঠিক এইভাবে আমরা হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবো। আমি আশা করি বুঝাইতে পারছি। এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের এই প্রিপারেশন ম্যানুয়ালে আর কী কী আছে। আচ্ছা, একটু আমরা হচ্ছে নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে আমরা জানি যে আমাদের কৃষি শিক্ষায় কী আছে, ব্যবহারিক আছে। তো ব্যবহারিক প্রশ্নটা আমারই কিছু না, এখানে 25 মার্ক থাকে এবং এই 25 মার্কের ব্যবহারিক প্রশ্ন সাধারণত বিগত এই যে দেখো 2018, 19, 22, 23 সালে একই প্রশ্ন আসছে। তার মানে এই প্রশ্ন তোমার কাছে কি ওপেন সিক্রেট। এই প্রশ্নটা এখান থেকে দেখা যায় যে আমাদের কি করতে হয়, যে আমাদের হচ্ছে দুইটা হচ্ছে পরীক্ষণের জাস্ট হচ্ছে পরীক্ষণের ধাপগুলো লিখতে হয়, অর্থাৎ হচ্ছে কীভাবে পরীক্ষণটা করলাম এই শুধু ধাপটা বা ধারাটা লিখতে হয়। জানি আমরা এটা অতীতকালের বক্তব্য লিখি সাধারণত। তো 1 নম্বরের ক্ষেত্রে যে মৃত্তিকার অম্লত্ব ক্ষারত্ব নির্ণয় এটা লিখবো, আর সরবরাহ নমুনা বীজ থেকে কীভাবে সুস্থ বীজ পাওয়া যায় এটা না লিখে আমরা সরিষা, পেঁয়াজ, আলু বীজ শোধন পদ্ধতি প্রদর্শন করবো। এই দুইটা মুখস্থ করে ফেললেই হয়ে গেলো। ব্যবহারিক নোটবুক আছে, আর মৌখিক পরীক্ষা সাধারণত হয় না, দেখা যায় যে 25-25 তোমরা হচ্ছে ইয়েতে পেয়ে যাও। তো এইটা হচ্ছে ব্যবহারিকের প্রশ্ন। এই ব্যবহারিকের প্রশ্নটা আমরা কী করলো, এই দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও একই বিষয়। এইখানে দুইটা থাকে, দুইটা পরীক্ষণ আমাদেরকে লিখতে হয়, শুধু কাজের ধারা লিখলেই হয়, কাজের ধারা বাইরে আর কিছু লেখার দরকার নেই। তার মানে দুইটা আমরা জানি, এই দুইটার ক্ষেত্রে কাজের ধারা মুখস্থ করে ফেললেই হচ্ছে আমাদের আর কিছু করার দরকার নেই। ব্যবহারিক নোটবুকে থাকে 5 মার্ক আর মৌখিকে থাকে 5 মার্ক, এই হলো 25 মার্ক। আচ্ছা, ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। এইবার চলে আসি যে আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে ঠিক কতটুকু পড়তে হবে এমসিকিউ এর জন্য, অনুধাবনমূলক কোন প্রশ্নগুলো পড়তে হবে, এবং হচ্ছে ওই যে টপিক ভিত্তিক আমরা পড়াশোনা করলাম ওই টপিক ভিত্তিক কোন মানে কী ধরনের প্রশ্ন আসতে পারে এটার একটা ধারণা নেওয়ার জন্য আমি হচ্ছে এই প্রিপারেশন ম্যানুয়ালের শেষের দিকে সবগুলো দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে যে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে এই কয়েকটা এমসিকিউ এটা শুধু প্রথম অধ্যায়ের ক্ষেত্রে দেখাচ্ছি, বাকিগুলো অধ্যায়ের ক্ষেত্রে একই। অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি থেকে এখানে যতগুলো এমসিকিউ দেওয়া আছে এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। প্রথম কথা হচ্ছে এটা, এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নাই। আচ্ছা, এরপরে চলে আসি যে এমসিকিউ, তার মানে এখান থেকে প্রথম অধ্যায় থেকে ক্লিয়ার হয়ে গেল। আর তারপরে চলে আসি হচ্ছে যে প্রথম অধ্যায় থেকে যে তোমার অনুধাবনমূলক প্রশ্নগুলো করতে হবে। ওখানে তো আমাদের আলটিমেটলি পড়া হয়েই যাচ্ছে টপিক ভিত্তিক, তারপরেও আমরা এগুলো এখানে উত্তর সহ দিয়ে দেওয়া আছে, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখান থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে চলে আসি যে এই যে প্রথম অধ্যায় থেকে এখানে 10টা গুরুত্বপূর্ণ হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর সহ দিয়ে দেওয়া আছে। আমরা যে কাজটা করব যে ওই টপিকগুলো ভালোভাবে পড়ার পর আমরা এই যে 10টা প্রশ্ন আছে এই 10টা প্রশ্ন একটু চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্নেরই হচ্ছে উত্তর আমরা পারবো না বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে এখানে দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উত্তর সহ একটাই, সেটা হচ্ছে যে ঠিক কীভাবে মানে তথ্যগুলোকে উপস্থাপন করতে হয় সেটা সম্পর্কে একটা ধারণা নেওয়া। তো একবার তুমি টপিক পড়লা, 2 হচ্ছে এই সৃজনশীল প্রশ্নগুলো একবার চোখ বুলাইলা, তাহলে তুমি একটা সম্যক ধারণা পেয়ে যাবে যে কীভাবে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করতে হবে, কতটুকু উত্তর করতে হবে। ঠিক আছে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তর কীভাবে করতে হবে, কতটুকু করতে হবে। বিশেষ করে এই যে 10টা প্রশ্ন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, অ্যানালাইসিস করে বের করা, বোর্ড প্রশ্ন প্রণেতা যারা আছে তাদের যে প্যাটার্ন আছে কোশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী কিন্তু যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, একটু পড়ে নিলে আমার মনে হয় নিশ্চিত A+ তোমাদের একদম নিশ্চিত। আচ্ছা, তো এইভাবে প্রথম অধ্যায় থেকে আমি দেখাইলাম, বাকি এখানে সবই দিয়ে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যে এই ম্যাটেরিয়ালসটা আমরা কীভাবে পাবো। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমাদের এই ক্লাসের যে ভিডিও আছে এই ভিডিওর ডিসক্রিপশনে গেলেই এই কৃষি শিক্ষা প্রথম পত্রের যে প্রিপারেশন ম্যানুয়াল সেটার পূর্ণাঙ্গ একটা PDF দেওয়া থাকবে, এবং কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের একটা হচ্ছে পূর্ণাঙ্গ ম্যানুয়াল দেওয়া থাকবে। তো তোমরা এটা ডাউনলোড করে চাইলে প্রিন্ট করেও পড়তে পারো, চাইলে PDF থেকেও পড়তে পারো। তবে এইখানে যা দেওয়া আছে এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আমি বারবার বলছি এখানে যা দেওয়া আছে এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। তো এই ছিল মোটামুটি আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের ক্ষেত্রে একটা কমপ্লিট সাজেশন, যে সাজেশন পড়লে আমার মনে হয় না এর বাইরে আর কিছু পড়ার প্রয়োজন আছে, আমাদের A+ নিশ্চিত। আর এরপরে হচ্ছে আমরা কৃষি শিক্ষার দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তবে ক্লাস শেষ করার আগে আমি একটু বলি, আবারও আমি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃষ্ণচন্দ্র রায়ের প্রতি, যে দিনাজপুর থেকে আমাদের এগ্রি স্কোয়াড সকল ভিডিও দেখে এবং সেই ভিডিওগুলোতে সে কমেন্ট করে, এবং তারই রিকোয়েস্টের ভিত্তিতে আজকের এই সাজেশন ক্লাসটি আমি রেডি করেছি তোমাদের জন্য। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে।
এইবার একটু অফ টপিকে কথা বলি, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এগ্রি স্কোয়াড বা এগ্রিকালচার নিয়ে নয়, আমরা হচ্ছে আরও একটা বড় ধরনের কি বলবো একটা প্ল্যাটফর্মে কাজ করছি, সেটা হচ্ছে সফোফাইল। তোমরা যারা চেনো না জানো না তারা দেখবা এই প্রিপারেশন ম্যানুয়ালে আমাদের সফোফাইলের একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে তোমরা সফোফাইল পেজে যাবা এবং পেজ থেকে তোমরা জানতে পারবা যে আমরা হচ্ছে সফোফাইল টিম আছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রিমিয়াম গাইডলাইন, নোট, শিট, সাজেশন সব দিয়ে থাকি। এবং এই প্রিমিয়াম অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পর্কে জানার জন্য সকল ধরনের তথ্য, নোট, সাজেশন, শিট এবং হচ্ছে প্রিমিয়াম কিছু গাইডলাইন পাইতে তোমরা হচ্ছে এই সফোফাইল, আমি হচ্ছে ভিডিওতে দিয়ে দিব যে পেজটা, আমাদের ফেসবুক পেজটা কেমন। এই ফেসবুক পেজটাতে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই ফেসবুক পেজটাতে তোমরা যাবা, তোমরা যে এখান থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যত রকমের প্রশ্ন আছে সব জানতে পারবা। বিশেষ করে আমরা খুব স্বল্প মূল্যে কিছু অনলাইন ক্লাসেস দিয়ে থাকি, যারা অফলাইনে করে তারা অফলাইনেও করতে পারে। এই অফলাইনের মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পর্কে জানতে পারে। তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো তারা হচ্ছে অবশ্যই এই পেজে যেয়ে পেজটাকে ফলো করবা এবং পেজে সকল ধরনের তথ্য, সকল নোট, সিট, সাজেশন ঠিক এইরকম আমরা যেভাবে হচ্ছে এগ্রি স্কোয়াডের ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে প্রিপারেশন ম্যানুয়াল দিলাম, ঠিক এইরকম আউটলাইন তোমরা সেখানে পেয়ে যাবা এবং এই আউটলাইন থেকে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স নিশ্চিত, আমি বলে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। আশা করি কৃষি শিক্ষা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের আর কোনো ধরনের টেনশন থাকবে না। তোমাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই 2024 সালে A+ নিশ্চিত করো এবং তোমাদের A+ নিশ্চিত হলো কি না সেটা আমাকে একটু জানানোর চেষ্টা করবা। আর কিশোর চন্দ্র রায়ের মতো তোমরাও হচ্ছে আমাদের ভিডিওগুলোতে একটু কমেন্ট করার চেষ্টা করবা। আর তোমাদের হচ্ছে যদি কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে, কোনো ভালো উপদেশ থাকে, আমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবো। আমরা হচ্ছে ক্লাসে সেগুলোকে হচ্ছে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া রাখবে। ধন্যবাদ সবাইকে।